আসসালামু আলাইকুম। আরও একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টাইটেলটাই খুব সুন্দর। প্লিজ ইঞ্জিনিয়ারিং কোচিং করিও না। অর্থাৎ আমি তোমাকে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে নিষেধ করতেছি। অর্থাৎ যেটা ওটা বাংলাদেশের মোস্ট হাইপড অ্যাডমিশন প্রিপারেশন, মোস্ট হাইপড, হ্যাঁ, সেটা কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাই না? অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললেই পাগল হয়ে যাও, রাইট? মোস্ট হাইপড কিন্তু এইটাই। এবং এই মোস্ট হাইপ প্রিপারেশনের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের মেজরিটি মানুষজন ধরা খায়। সেই জন্য এই ভিডিওটার টাইটেল এটা। সো আজকে কথা বলবো যে কেন কেন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না, এক, এবং যদি তুমি নিয়ে থাকো তাহলে কি করবা, যদি তুমি না নিয়ে থাকো, আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিলে তুমি আসলে কি করবা, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথাবার্তা হবে, ঠিক আছে? সো প্রথমত আমরা একটা জিনিস বুঝি, একটা বাবল সম্বন্ধে বুঝি, দা বাবল। হ্যাঁ, বাবল মানে বুঝো, বাবল কি? ফাইন্যান্সিয়াল বাবল বা যে কোনো একটা সিস্টেম একটা বাবল হইতে পারে। কেমনে জানো? ধরে নাও আমি কালকে থেকে ছড়াই দিলাম যে এই কালো কলম, এটা হলো একটা জাদুকরি কলম, ঠিক আছে? জাদুকরি কলম, এই কলমটা যে কোনো ব্যথার মধ্যে ছোঁয়াইলেই ব্যথা ঠিক হয়ে যায়। এটা আমি ছড়াই দিছি, প্রচার করছি মার্কেটে, এবং ফলশ্রুতিতে আমি লাখ লাখ পিস এই কলম কিন্তু উৎপন্ন করছি। এবং তার পরবর্তীতে আমি প্রথম দিকে লাখ লাখ পিস ছাড়তেছি না, প্রথম দিকে কয়েক পিস করে ছাড়ছি। ফলশ্রুতিতে এই কলমটার দাম কিন্তু মার্কেটে বাড়ে গেছে, মানুষজন বিশ্বাস করে এবং অনেকে এটা কালেক্ট করার চেষ্টা করছে। সো আমি যদি 1,000-এ বেচছি, অনেকে কালেক্ট করে এটা এবার মার্কেটে 2-3 হাজার টাকা করে বেচা শুরু করবে, ঠিক আছে? কারণ এটা স্কারসিটি আছে। দেন অ্যাট সাম পয়েন্ট আমি এবার ছাড়ে দিলাম লাখ লাখ, এবার প্রত্যেকটা 2-3 হাজার করে গেছে। যখন মার্কেটে সাপ্লাই অনেক, কিন্তু ওই অনুপাতে কিন্তু ডিমান্ড আলটিমেটলি বাড়বে না। ধরো এটা খুব কম মানুষ যদি বিলিভ করছে, সো সাপ্লাই অনেক কিন্তু ডিমান্ড কম, সো আমি আমার টাকা নিয়ে কিন্তু ক্যাশ আউট করে ফেলতে পারবো, কারণ আমি বেচছি যে। কিন্তু যারা মাঝের মিডিল ম্যানগুলো এবং লাস্টের ম্যানগুলো যারা এটা 2-3 হাজার টাকায় কিনছিল, এটা কিন্তু সবাই ধ্বংস হয়ে যাবে। এটা কাইন্ড অফ একটা সিম্পল বাবল বুঝাইলাম আমি। সো বাংলাদেশের একটা অনেক বড় বাবল হলো ইঞ্জিনিয়ারিংয়ের বাবল। হ্যাঁ, যে বাংলাদেশের মোস্ট হাইপ প্রফেশন কি? ইঞ্জিনিয়ার, মাই গড। এবং সবচেয়ে দুঃখের কথা, ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার বাদে আল্লাহ দুনিয়ার সব কটা জবই করে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জব কিন্তু বাংলাদেশে ওই পরিমাণে নাই। যেমন ডটকম বাবল, ইন্টারনেট তৈরি হওয়ার পরে কিন্তু ডটকম বাবল ক্র্যাশ হওয়ার পরে কিন্তু 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল। স্পেসিফিক্যালি আমেরিকাতে, গোটা পৃথিবীটাতে এফেক্টেড হয়েছে, কারণ কন্টিনিউয়াসলি শুধু মার্কেটটা হাইপ গেছে। সো এই যে মার্কেট হাইপ, মাঝে কোন একটা টাইমে জানি সিএসি হাইপ উঠলো, ওরে বাপে বাপ সিএসি, মানে সিএসি মানেই জব, ও ডেম, সবাই সিএসি পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, ন্যাশনাল যেমন হোক সিএসি পড়ে। অর্থাৎ ও মনে করো ম্যাথে 1+1 2 হয় এডিও পারে না, কিন্তু হ্যাঁ সিএসি পড়ছে। ফলশ্রুতিতে তুমি সিএসি পড়াইছো কোটি কোটি মানুষকে, ওখানেও পড়াইতেছো ইঞ্জিনিয়ারিং। এখন তো সিএসি না, এখন অনেক ডিপার্টমেন্ট আছে যেটা নামও উচ্চারণ করি পাবাই না, ঠিক আছে? মানে কি কি জানি, আমি জানি না, এনার্জি সায়েন্স, মেকাট্রনিক্স, বিভিন্ন ডিপার্টমেন্ট ক্রিয়েট করেই গেছে একের পরে এক। কিন্তু হ্যাগো দেশে 1%ও জব নাই। মানে তুমি যে পরিমাণে ইঞ্জিনিয়ারিং মানুষজনকে পড়াচ্ছ, শুধু পাবলিক না তো ভাই, প্রাইভেট আছে তো, আবার বিজ্ঞান প্রযুক্তিগুলো আছে। সো এত ভয়ানক পরিমাণে তুমি ইঞ্জিনিয়ার প্রোডাকশন করতেছো, কিন্তু ওই পরিমাণে তোমার কাছে কি জব আছে? তোমার কাছে তো জব নাই মার্কেটে। সো ফলশ্রুতিতে এই পোলাপানগুলা, ইঞ্জিনিয়ারিং তো যথেষ্ট কঠিন একটা সাবজেক্টে ভাই, ওইটা অনেক কষ্ট করে পড়ে পাশ করে দেখো মা স্যালারি অফার করে 15,000 20,000, কী ব্যাপার? তবে ঢাকার বুকে 20,000 টাকায় পরিবার চালাবো কেমনে? ঠিক আছে, এই ঘটনাটা কিন্তু ঘটতেছে। এটাও মানলাম যে না ঠিক আছে, ইফ ইউ আর এক্সেপশনালি ট্যালেন্টেড, হার্ড ওয়ার্কিং, তুমি বিদেশ যাইতে পারো, বা তুমি চাকরি, যারা অ্যাকচুয়ালি স্কিল্ড ইঞ্জিনিয়ার্স তারা কেউ বেকার বসে নেই, এটা আমি স্বীকার করলাম। বাট কয়জন স্কিল্ড ইঞ্জিনিয়ার, সেটাও একটা চিন্তার বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, যে এই যে মার্কেটে, হ্যাঁ, একের পর এক যে ডিপার্টমেন্ট খুইলা বসছে, হ্যাঁ, অসংখ্য ডিপার্টমেন্টের তুমি মানুষজন, আমি কোনো ডিপার্টমেন্টকে ছোট করতেছি না, মনে রাখতে হবে কোনো ডিপার্টমেন্ট তো খারাপ না রে ভাই। এই ডিপার্টমেন্টগুলো বাইরের দেশে আছে তো, বাইরের দেশে এইগুলোতে জব আছে, আমাদের দেশে এই যে ডিপার্টমেন্টে জব আছে। সো একের পর এক ডিপার্টমেন্ট, একের পর এক বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি খুলে পোলাপান প্রোডাকশন করতেছে। না এরা দেশে কাজ করার জন্য স্কিল্ড, না এদেরকে বাইরে পাঠানোর মতো স্কিল্ড, বা আমি বাইরে পাঠানোরও প্যাথওয়েটা কিন্তু ওই লেভেলে মানে ঠিক করি নাই। এই জন্য ফলশ্রুতিতে মানুষজন পাশ করে বছরের পর বছর বেকার। তোমার যদি আমার কথা বিলিভ না হয়, তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পোলাপান জিগাবা না, এরা মনে করে একটা জগতে থাকে, ভাবে যে দুনিয়া খুব সুন্দর, পাশ হলেই চাকরি। যারা গ্র্যাজুয়েট হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো চাকরির কি হাহাকার। এখন আরেকটা যেটা পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং কোচিং করার কেন আমি অনুৎসাহিত করতেছি, দেখো তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলো, মেজরিটি মানুষজন বুয়েটের কথা বলবে। হ্যাঁ, বুয়েটের আমি জানি, বুয়েটের পোলাপান মেজরিটি কেউ বসে থাকে না। বাট তোমার কি মনে হয় যে বুয়েট গোটা বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদেরকে রিপ্রেজেন্ট করে? নিঃসন্দেহে না ভাই। 1,000 মানুষ দিয়ে আমি সবাইকে
রিপ্রেজেন্ট করাইতে পারি না। কেমনে তুমি এই সিনারিওটা বুঝবা কেন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি? ভাইয়া ডিপ্লোমার কাহিনীটা দেখছো না? ডিপ্লোমা নিয়ে কয়েকদিন আগে কি হইলো তুমি একটু দেখছো তো চোখের সামনে। সো এই যে সব ডিপ্লোমার এতগুলা মানুষজন, এতগুলা ইঞ্জিনিয়ার মানুষজন সবাই কি করতেছে? দুইটা চাকরির জন্য এই ক্ল্যাশ, এই মারামারি, এই আন্দোলন, এই ফাটাফাটি কি হচ্ছে? দুইটা চাকরির জন্য। বুঝতেছো তুমি বিষয়টা? সো তুমি শুধু বুয়েট দিয়ে জাজ করো না। বুয়েটের মেজরিটি পোলামান 1000 পোলামান দেশে চাকরিতে মেজরিটি ভালো ভালো চাকরি করে অথবা বাইরে চলে যায়, অটো যাইতে পারে। কিন্তু বুয়েটের সাথে তুমি রুয়েট অ্যাড করো, কুয়েট অ্যাড করো, চুয়েট অ্যাড করো, ধরে নিলাম এই প্রত্যেকটা ভার্সিটিরই পোলাপান কেউই বসে নাই, হাইপোথেটিক্যালি, যদিও হাজার হাজার পোলাপান বসে আছে, হাইপোথেটিক্যালি ধরে নিলাম কেউ বসে নাই। টোটাল সিট কয়টা এগুলোতে? সব যদি মিলাই তাহলে 8000। সব ধরে নাও যে আরও অ্যাড করছে, 8000 তো না, আরও কম হিসাবে, বাট আমি একদম হিসাবের সুবিধার্থে ধরে নিলাম। তুমি ধরো ঢাবির তুমি সিএসসি মিএসসি এগুলোও ধরলা, টপ বিভিন্ন সাস্টের সিএসসি তুমি অ্যাড করলা, তো 8000 টপ নচ ইঞ্জিনিয়ারিং সিটস আছে দেশে, টপ নচ। এইবার আসো এই টপ নচের বাইরের কথা বলি। ভাইয়া বাকি টোটালে পাবলিকে 30 থেকে 40,000 সিট হয় টোটালে, বাকি 32,000 সিট কোথায় বস? আউট অফ ইঞ্জিনিয়ারিং। এখন দেখো তুমি করতেছো ইঞ্জিনিয়ারিং কোচিং, তোমার বের হয়ে চাকরি না, তাও ধরে নিলাম যে না ঠিক আছে তুমি খুঁজে নিবা চাকরি, বুঝছি, কিন্তু তোমার চান্স পাওয়ার হার সর্বনিম্ন কোন জায়গাটাতে ভাইয়া? ইঞ্জিনিয়ারিং। বুয়েটে চান্স পাওয়ার অ্যাভারেজ হার হলো 0.5%, স্ট্যাটিস্টিক্যালি 0.5% চান্স তোমার, কিন্তু তুমি প্রিপারেশন নিয়েছো বুয়েটের, বুঝলাম, সাবাস, গ্রেট জব। এইবার দেখো ভাইয়া, তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমার ভাইয়া তুমি রিটেন প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তুমি ভার্সিটি ইউনিটের কোনো পড়া মেজরিটি অফ দ্য টাইম তুমি পারবাই না। এখন তুমি বলতে পারো ভাইয়া যারা বুয়েটে পায় তারা তো ঢাবিতেও পায়। এই যে আবারও বললাম, তুমি যদি বুয়েট দিয়ে দুনিয়া জাজ করো তাইলে মামা তুমি বোকার স্বর্গে বাস করতেছো। বুঝতে হবে বুয়েটের পোলাপান ঢাবিতে পায়। এখন তুমি আমাকে দেখাও দেখি যে কয়টা চুয়েটের রুয়েটের পোলাপান, চুয়েটের রুয়েটে তো অনেকে চান্স পায়, টপ 100 বাদ দিয়ে, টপ 500 বাদ দিয়ে এবার কথা বলো, বাকি 500-এর কয়টা ভার্সিটি ইউনিটে চান্স পাচ্ছে? এবং তোমরা যে বুয়েট চুয়েট কুয়েট রুয়েটকে আদর্শ ধরতেছো ভাইয়া, এখানে যেগুলো পোলাপান চান্স পাইছে, তোমরা যারা ভিডিওটা দেখে যে ডিফেন্সে চলে আসবা, মেজরিটি মানুষজন এগুলোর বারান্দায় যাওয়ারও তোমার যোগ্যতা নেই। অর্থাৎ এই ভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে তোমরা 30% মার্কও তুলতে পারবা না। তোমাদের যোগ্যতা তো আমি জানি, তোমরা এইচএসসিতে 10 পাস, তোমরা মনে করো এইচএসসিতে পাইছো 4 পয়েন্ট, ঠিক আছে, এবার যদি এই বছর অনেকেই 4 পয়েন্ট পাবা, বাট আগের বছরগুলোর কথা বলছি, মনে করো পোলায় পাইছে এইচএসসি 3.5 3 4 4 পয়েন্ট সামথিং, হে মনে করো মাতাল হয়ে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছে। তারপর মনে করো পোলায় ম্যাথে কোনোভাবে পারে না রে ভাই, ম্যাথ মুখস্থ করে যা পাস করছে, যে ম্যাথে প্লাস মিস কোনো মতন পাস, হেও করতে গেছে ইঞ্জিনিয়ারিং। পোলায় ম্যাথ পারে না, শুধু মুখস্থ করতে পারে, হেও দিছে ইঞ্জিনিয়ারিং। বাপ মা জোর করে কি ইঞ্জিনিয়ারিং, কারণ কি? এটা মূলত ডোন্ট রান ফর পিয়ার প্রেশার অর পশনেস। দেখো বাবা, ইঞ্জিনিয়ারিং কোচিং এত হাইপ হওয়ার রিজন হলো এটা একটা পশ ব্যাপার, যে কি ভাবি আপনার ছেলে কি করছে, ভাবি ও তো বুয়েটের কোচিং করতে গেছে ঢাকায়, মামা কি করছে, মামা আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি, এটা বলতে একটা পশনেস আছে, হ্যাঁ, কিন্তু এই পশনেস কিন্তু ভাইয়া 3 মাস, তারপর মনে করো তোমার রেজাল্টটা চন্দ্র সূর্যের মতো উপরে উঠে থাকবে, তুমি যে চান্স পাইছো নাকি পাও না এটা প্রকাশ হয়ে যাবে, সাবধান। দ্বিতীয় যেটা সেটা হলো পিয়ার প্রেশার, যে কি, আরে ভাই সবাই ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে রে ভাই, যারে জিজ্ঞাসা সে ইঞ্জিনিয়ারিং কোচিং করে, ভার্সিটি ইউনিট বলে লাইক ঢাবি না ভাই, আর গুচ্ছ বললে তো অনেকে ছিচি উঠে যায়, ছিচি ভাইয়া আপনি আমাকে এত খারাপ স্টুডেন্ট ভাবেন ভাই, আমি গুচ্ছ তো পড়বো, কিন্তু এই পলায় 3 মাস পরে ভাই দোহাই লাগে ভাই আমার গুচ্ছতে একটা ওয়েটিং থেকে সিট হলেও দিবে ভাই, সর্বশেষ ভার্সিটির সর্বশেষ সিটটা হলেও চাই, এই সেম পোলায়, কিন্তু এই সেম পোলা মাইয়া, যারা আগে গুচ্ছ নাম শুনলে তাকাইতো না, এই বেশি দিন না, এই 2-3 মাস যাক, তুমি আমার ভিডিওতে আসে কমেন্ট করো ভাই একটা সিট চাই ভাই, ঠিক আছে। এইবার আসো, সো ডোন্ট রান ফর পিয়ার প্রেশার অর পশনেস, এগুলা ভাইয়া খুব ক্ষণস্থায়ী, যে তোমার বন্ধুরা করতেছে, আরে ভাই কর, তুই কর ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা দুর্বল মানুষজন আছে, এমন অনেক অনেক স্টুডেন্টকে চিনি যে এই ছেলেটা যদি ইঞ্জিনিয়ারিং কোচিং না করতো, না করে যদি ভার্সিটি ইউনিটের জন্য পড়তো, একটু সিম্পলি ট্যাকটিক্যালি কোশ্চেন অ্যানালাইসিস করতো, শর্টকাটগুলো ভালো মতো শিখতো, কিন্তু চান্স পাওয়া যেত। কিন্তু এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে এবং যা সোশ্যাল প্রেশারের জন্য করতেছে এবং পারতেছেও না। তোমাদের উইকলিতে নাম্বার উঠে হলো 230-এর মধ্যে তোমরা অনেকে পাও হলো 70, 80, 1 মানে 100, এই মানুষগুলো ইঞ্জিনিয়ারিং কোচিং কন্টিনিউ করো, তোমরা কেমনে করো ভাই? বুঝতে পারতেছো না যে তোমাদের হইতেছে না? এটা তো মানতে হয়, নিজের উইকনেস মানতে হয়। সো আমার কথা হলো যে ভাইয়া সুইচ করো, দ্রুত সুইচ করো, সুইচ ফার্স্ট, সবার আগে সুইচ করো। ইন্ডিকেটর কি কি যে কখন তুমি সুইচ করবা?
প্রথমত তোমার নাম্বার ভেরি পুয়ার, মানে তুমি নাম্বার 1-2 বার পাওয়াটা খারাপ না, কিন্তু কন্টিনিউয়াসলি তোমার নাম্বার পুয়ার, যে কোনোভাবে নাম্বার তুলতে পারতেছি না। 2 হলো ইউ ক্যান্ট ক্যাচ অন, অর্থাৎ তুমি ক্লাসে যায় মেজরিটি অফ দ্য টাইম চৈত খেয়ে তাকায় থাকি যে ভাইয়া কি করাইলো ভাইয়া এটা, হ্যাঁ দেখিও তো না এটা। 1-2 বার এটা হওয়া খারাপ না, বাট প্রত্যেকটা ক্লাসে যদি এরকম হয় তাহলে বাবা এটা তোমার জন্য না। তৃতীয় যে পয়েন্টটা সবচেয়ে বড় ইন্ডিকেটর, এটা ইউ আর নট হার্ড ওয়ার্কিং। এটা তো খুব কমন ব্যাপার, আরে ভাইয়া আমি তো পরিশ্রম মানেই তো ভাইয়া আমি যে বুক এত বড় চড়া হয়ে যায় না ভাইয়া, তুমি তো জানো তুমি কতক্ষণ পড়ো। সো ইঞ্জিনিয়ারিংয়ে যারা চান্স পায় দ্যাট আর দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং গাইস, সবচেয়ে বেশি এরা পড়ে, সেকেন্ডে পরে মেডিকেল, লাস্টে আসে পরে ভার্সিটি, এটাই বাস্তবতা। সো তুমি এখন দিনে 2 থেকে 3 ঘন্টা পড়ো, ভাইয়া ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে দাও, সুইচ করো, ভার্সিটি ইউনিটে আসো, 2 থেকে 3 ঘন্টা না, মোটামুটি 5-6 ঘন্টা যদি রেগুলার বেসিসে পড়ো তাহলে চান্স হয়ে যাবে। সো এই 3টা ইন্ডিকেটর, ওরকম অসংখ্য ইন্ডিকেটর আছে, হ্যাঁ, কিন্তু এই 3টা ইন্ডিকেটর যদি তুমি দেখতে পাও তাহলে সুইচ, দ্রুত সুইচ, আলোর গতিতে সুইচ করে ফেলবা। যারা ভার্সিটি ইউনিটের রিলায়েবল অপশন খুঁজে পাচ্ছ না, মনে হচ্ছে না সব জায়গায় অনেক বড় বড় ক্লাস, অনেক লম্বা রুটিন, তোমাদেরকে আমি একটা প্রপার অপশন দিই, তুমি আমাদের ভার্সিটি ইউনিট কোর্সে আসো, যে কোনো, এখানে তুমি AD20 কুপন ইউজ করলে 20% ডিসকাউন্ট তুমি পাবা। এবং এই বছর তোমাদের অনেককে সুইচ করতে হবে বাবা, এইচএস রেজাল্টটা দেখ, তারপর দেখবা যে কী পরিমাণে মানুষজন তোমরা আমাদের কাছে আসো। কারণ মার্কেটের একমাত্র রেকর্ডেড, কম্প্যাক্ট এবং কমন উপযোগী, অর্থাৎ আমাদের লেকচার আওয়ার যাই থাকুক না কেন, আমরা যদি 40 ঘন্টা লেকচার আওয়ার দিই ওখান থেকে 75% প্লাস কমন থাকে, এখানে চলে আসো। তুমি যদি ভার্সিটি ইউনিটের বইটই দেখে ভয় পাও যে কেমন কোপা করবো, এটুকু একটা বই ভার্সিটি ইউনিটের, আমাদের কিউএনএ অ্যানালাইসিস, এটার জন্য কুপন তুমি ইউজ করতে পারো রকমারিতে কিউএনএ, ঠিক আছে। তুমি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বইও এতটুকুই, ইঞ্জিনিয়ারিংয়ের ভার্সিটি আমাদের প্রায় সেম। সো তুমি যদি সুইচ করতে চাও আমরা তোমার বেস্ট অপশন, এবং আমি তোমাকে অ্যাসিওর করতেছি আমরা তোমাকে গাইড করব, তোমার ভার্সিটি ইউনিটকে আমি সোজা বানাই দেবো। যাও, তোমার যদি ক্যালকুলেটর ইউজ না করতে পারো, এই ক্লাসগুলো করলে তুমি মুখে মুখে ইনশাল্লাহ ক্যালকুলেশন করতে পারবা উইদাউট রাফ। এবার আসো, সেটা হলো, যদি তুমি মনে রাখতে হবে যে তোমার যখন তুমি সুইচ করবা ভার্সিটি ইউনিট, ইটস অল অ্যাবাউট হলো আমাদের এফিসিয়েন্সি। ইঞ্জিনিয়ারিং মেজরিটি অফ দ্য টাইম ডিপেন্ড করে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির উপর, যে একজন স্টুডেন্ট কত বেশি প্রেশারাইজড এনভায়রনমেন্টে প্রবলেম সলভ করতে পারে। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে কোয়াইট অপোজিট একটা ঘটনা, মেজরিটি অফ দ্য টাইম তোমাকে খুব কম সময়ে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয়, ক্যালকুলেটর দেওয়া হয় না, রাফ করার জায়গা দেওয়া হয় না। সো এক্ষেত্রে তোমার এফিসিয়েন্সি বাড়াইতে হবে, এফিসিয়েন্সি এবং স্কিল, শর্টকাট তোমাকে ম্যাথ করতে হয়, অর্থাৎ মেজরিটি ম্যাথ তুমি ডিরেক্টলি বড় করে করার টাইম পাবা না, শর্টকাট করে ম্যাথ মেলাতে হয়। যেমন অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি বড় ক্যালকুলেশন করতে, এখানে তোমার ক্যালকুলেশন করারই টাইম নেই, এখানে তুমি জাস্ট 10-এর ঘাত মিলাবা বসে বসে, যে 10-এর পাওয়ার কোনটা মিলে উত্তরের সাথে, এরকম বেশ কিছু টেকনিক্স আছে। সো এই স্কিল এবং এটা বাড়ানোর জন্য তোমার সিম্পলি 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক হলো ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে তুমি অ্যানালাইসিস করবা, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সত্য, বাট ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে অনেক সত্য। বিগত তুমি যেমন দেখো, এই যে আমি তোমাকে বলি এই বইটার মধ্যে যতগুলা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আছে সবগুলার বিগত 25 বছরের কোশ্চেন আছে, বিশ্বাস হবে? তুমি বলো যে বেটা পাগল নাকি রে বেটা, একটা কোশ্চেন ব্যাংক এত মোটা হয়, এখানে যদি 30টা ভার্সিটি ধরা হয় তাতে এত বড় হওয়ার কথা না। আমরা বিগত বছরের কোশ্চেনগুলোকে যদি টাইপ ওয়াইজ ভাগ করি, তোমার টোটাল ভাগ হয়ে যাবে এখানে মাত্র 330টা, মাত্র 330 পেজের মধ্যে বিগত বছরের কেমিস্ট্রি কোশ্চেন সব আটে গেছে, সব আটে গেছে। সো তোমার বিগত বছরের কোশ্চেন অ্যাবনর্মাল পরিমাণে টাইপ ওয়াইজ রিপিট হবে, এই জিনিসটা তুমি ভার্সিটি ইউনিটে যদি ধরতে পারো চান্স পাই যাবা, এই জন্য অ্যানালাইসিস বই নিতে পারো। 2 নাম্বার, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। সিম্পলি ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে তুমি যদি টাইম মিলাইতে না পারো, শর্টকাট না মিলাইতে পারো, ক্লাস কম করো বাবা, ক্লাস বাদ দাও, একটা শর্টকাট একবারই দেখাবো, এই যে DA-B-C, এই শর্টকাট তো নতুন কোনো ক্লাসে কি আমি কি আরবিতে তিলাওয়াত করে শোনাবো নাকি তোমাকে, না, সেম জিনিসই প্রত্যেকটা ক্লাসেই বলবে। সো এই ক্লাস করে তোমার লাভ নেই ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে, মেজরিটি অফ দ্য কেসে ক্লাসে শর্টকাট শিখবে একবার একটা কোর্সে ক্লাস করছে ডান, এরপরে আমাকে চলে আসতে হবে সুন্দর মতো প্র্যাকটিসে। আমি যত বেশি প্র্যাকটিস করব তত আমার জন্য বেটার, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এবার আসো, সর্বশেষে আমি একটা কথা বলি, আমি দেশের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে না, একটা দেশের ইঞ্জিনিয়াররাই দেশকে আগায়, আবিষ্কার করে, কিন্তু যখন তুমি একটা বাবল ক্রিয়েট করো সেটার আগে আমার দায়িত্ব তোমাকে সাবধান করা, ঠিক আছে। সো সো মনে রাখতে হবে, ডোন্ট অলওয়েজ লিসেন টু দ্য মাসেস, সামটাইমস দ্য এম ইজ সাইলেন্ট। অর্থাৎ যখন গণহারে সবাই ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে তখন তুমি অন্য একটা পথে যাও, ভার্সিটি ইউনিট কোচিং করো,
দেখো তোমার অসংখ্য ফ্রেন্ড চান্স না পায় বসে থাকবে, কিন্তু তুমি যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে চান্স পাবা, অনেক রিল্যাক্সে এবং ওদের চেয়ে হাফ এফোর্টে। সো আই থিঙ্ক ইউ শুড চুজ দ্যাট ওয়ে। আসসালামু আলাইকুম, টাটা।